সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় ট্যাগ কোশ্চেন পার্ট 2। ট্যাগ কোশ্চেন পার্ট 1-এ আমরা আলোচনা করেছিলাম ট্যাগ কোশ্চেন গঠনের বেসিক রুল এবং সেন্টেন্স ভিত্তিক ট্যাগ কোশ্চেনগুলি কীভাবে করতে হয়। আজকে আমরা দেখব পার্ট 2-তে ট্যাগ কোশ্চেনের স্টেটমেন্টের ভিতরে যদি কিছু কনফিউজিং ওয়ার্ড থাকে, যেগুলি থাকলে আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে স্টেটমেন্টটি অ্যাফার্মেটিভ হবে নাকি নেগেটিভ হবে, যেহেতু ট্যাগ কোশ্চেনে বিপরীত কোশ্চেনটা করতে হবে। আবার কিছু কিছু কনফিউজিং ওয়ার্ড থাকে যেগুলো থাকলে আমরা অনেক সময় বুঝতে পারি না যে এই নাউনগুলি প্রনাউন ফর্ম কী হবে। তো এই বিষয়গুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব বিস্তারিত, আশা করি তোমরা বুঝতে পারবে। তো লেটস স্টার্ট দ্য লেসন। নাম্বার 1, যেমন আই রাইট এ পোয়েম। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই। অক্সিলিয়ারি ভার্ব যখন না থাকে তখন ডু গ্রুপে 3টা অক্সিলিয়ারি ভার্ব আছে, ডু, ডাজ এবং ডিড। এই 3টার যে কোনো একটা সুইটেবল একটা অক্সিলিয়ারি ভার্ব নিয়ে ট্যাগ কোশ্চেনটা গঠন করতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে আই, যেহেতু আমার নাই, অক্সিলিয়ারি ভার্ব নাই, এই জন্য আমাকে নিতে হবে ডু, তাহলে হবে ডন্ট আই। তো অক্সিলিয়ারি ভার্ব যদি না থাকে সেক্ষেত্রে প্রেজেন্ট ফর্ম থাকলে আমরা নিব হচ্ছে ডু, পাস্ট ফর্ম থাকলে নিব হচ্ছে ডিড, আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে সেক্ষেত্রে নিব হচ্ছে আমরা ডাজ। এছাড়া আরও কিছু কনফিউজিং ওয়ার্ড আছে, আমি তোমাদের দেখাচ্ছি। স্টেটমেন্টে কিছু নেগেটিভ ওয়ার্ড থাকতে পারে, যেমন নেভার, সেলডম, লিটেল, ফিউ, নাথিং। তো এই জাতীয় নেগেটিভ ওয়ার্ডগুলি যদি থাকে তাহলে স্টেটমেন্টটাকে আমাকে গণ্য করতে হবে নেগেটিভ হিসাবে এবং কোশ্চেনটা হবে সেক্ষেত্রে অ্যাফার্মেটিভ। যেমন এ বার্কিং ডগ সেলডম বাইটস। এ বার্কিং ডগ সেলডম বাইটস, এখানে সেলডম থাকার কারণে আমার স্টেটমেন্টটি হয়ে যাবে নেগেটিভ, তাহলে আমার কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ। এ বার্কিং ডগ এটা হচ্ছে একটা প্রাণীবাচক শব্দ, এর পরিবর্তে আমাকে সাবজেক্ট নিতে হবে ইট, আর বাইটস এর সাথে যেহেতু এস আছে তাহলে আমাকে এস যুক্ত যে অক্সিলিয়ারি ভার্ব আছে সেটা নিতে হবে, তাহলে আমার কোশ্চেনটা হবে ডাজ ইট। যেহেতু স্টেটমেন্টটি আমার হচ্ছে এখানে নেগেটিভ সেলডম থাকার কারণে এই জন্য কোশ্চেনটা হচ্ছে অ্যাফার্মেটিভ, ডাজ ইট। আমি তোমাদের আরেকটা নিয়ম দেখাচ্ছি। থিং যুক্ত যদি কোনো ওয়ার্ড স্টেটমেন্টের মধ্যে থাকে, যেমন এভরিথিং, এনিথিং, সামথিং। তো থিং যুক্ত কোনো ওয়ার্ড যখন স্টেটমেন্টের সাবজেক্ট হিসাবে থাকবে তখন আমার ট্যাগ কোশ্চেনের প্রনাউন হবে ইট। যেমন আমি একটা স্টেটমেন্ট লিখছি, something is better than nothing। তাহলে সামথিং থাকার কারণে আমার সাবজেক্টটা হয়ে যাবে ইট, আর যেহেতু স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ তাহলে কোশ্চেনটা হবে নেগেটিভ, তাহলে আমার কোশ্চেনটা হবে ইজন্ট ইট। তাহলে থিং যুক্ত কোনো ওয়ার্ড যখন স্টেটমেন্টের সাবজেক্ট হিসাবে থাকবে তখন আমার প্রোনাউন নিতে হবে হচ্ছে ইট। আমি আরেকটা নিয়ম তোমাদের দেখাচ্ছি। সামবডি, এনিবডি, এভরিবডি, নোবডি, এভরিবডি, এরকম বডিযুক্ত কোনো ওয়ার্ড যদি স্টেটমেন্টের সাবজেক্ট হিসাবে থাকে তাহলে তাদের পরিবর্তে আমার স্টেটমেন্টে যখন থাকবে বডিযুক্ত তখন তাদের পরিবর্তে আমার ট্যাগ কোশ্চেনের প্রনাউনটা ব্যবহার করতে হবে দে। যেমন আমি একটা এক্সাম্পল লিখছি,
সামবডি ইজ কলিং ইউ, এখানে দেখো তোমরা সামবডি দেখতে পাচ্ছ। এখানে আরেকটা বিষয় আমি তোমাদের কোশ্চেনটা তৈরি করা পরে বলতেছি, সামবডি ইজ কলিং ইউ, তাহলে বডিযুক্ত এখানে ওয়ার্ড হচ্ছে, প্রোনাউন হচ্ছে আমার সাবজেক্ট, তাহলে এর পরিবর্তে আমার ট্যাগ কোশ্চেনে প্রোনাউনটা ব্যবহার করতে হবে দে, তাহলে হবে আরেন্ট দে। এইখানে যেই ভুলটা তোমরা অনেকেই করো, একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বডিযুক্ত কোনো প্রোনাউন এটা সবসময় সিঙ্গুলার হয়, এই জন্য এরপরে হচ্ছে সিঙ্গুলার ভার্ব ইজ। বডিযুক্ত এই ওয়ার্ডটা যখন প্রোনাউন হয়ে দে হয়ে যাবে তখন দেটা হচ্ছে প্লুরাল, তখন দের সাপেক্ষে এখানে প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে। অনেকেই তোমরা কী করো, এখানে যে ভার্বটা আছে ইজ এটাই এখানে বসাই দাও, তাহলে কিন্তু হবে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে, কারণ এই বডিযুক্ত ওয়ার্ডটা হচ্ছে সিঙ্গুলার, আর এর পরিবর্তে যখন দে হবে, দেটা হচ্ছে প্লুরাল, তখন প্লুরাল ভার্ব বসাইতে হবে। আমি আরেকটা নিয়ম তোমাদের দেখাচ্ছি। যদি কোনো থাকে হচ্ছে নদীর নাম, দেশের নাম, কোনো যানবাহন ইত্যাদি যদি থাকে, নদী, দেশ, যানবাহন, সেক্ষেত্রে প্রোনাউন হিসেবে ব্যবহার করতে হবে শি। যেমন আমি একটা এক্সাম্পল লিখছি, বাংলাদেশ ইজ মাই হোমল্যান্ড। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ, একটা দেশের নাম, এই সাবজেক্টের জন্য আমাকে প্রোনাউন ব্যবহার করতে হবে শি, আর যেহেতু স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ তাহলে কোশ্চেনটা হবে নেগেটিভ, তাহলে হবে ইজন্ট শি। তাহলে দেশ, নদী এই জাতীয় যখন কোনো ওয়ার্ড আমার সাবজেক্ট হিসাবে থাকবে তখন আমাকে ব্যবহার করতে হবে প্রোনাউন হিসাবে শি। আমি আরেকটা নিয়ম তোমাদের দেখাচ্ছি। ছোট শিশু, প্রাণী এবং জড় বস্তু এরা যদি কোনো স্টেটমেন্টের সাবজেক্ট হিসাবে থাকে, এদের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করতে হয় ইট। যেমন দ্য বেবি ইজ ক্রাইং, এখানে দি বেবি হচ্ছে একটা ছোট শিশু, এর জন্য আমাকে প্রোনাউনটা ব্যবহার করতে হবে ইট। তাইলে আমার কোশ্চেনটা হবে ইজন্ট ইট, যেহেতু স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ আমার কোশ্চেনটা হয়ে গেল নেগেটিভ, ইজন্ট ইট। আমি আরেকটা নিয়ম তোমাদের দেখাচ্ছি। দি প্লাস অ্যাডজেক্টিভ, দি প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে পুরো সম্প্রদায়কে বোঝায়। তো কোনো স্টেটমেন্টের সাবজেক্ট হিসেবে যখন থাকবে দি প্লাস অ্যাডজেক্টিভ এই জাতীয় কোনো সম্প্রদায়, তখন এদের পরিবর্তে আমার ট্যাগ কোশ্চেনে প্রোনাউন ব্যবহার করতে হবে দে। যেমন দি রিচ আর নট অলওয়েজ হ্যাপি। তাহলে দি রিচ এখানে ধনী সম্প্রদায়কে বোঝাচ্ছে, দি রিচের পরিবর্তে আমাকে ব্যবহার করতে হবে দে। আর যেহেতু আমার স্টেটমেন্টই নেগেটিভ তাহলে কোশ্চেনটি হবে অ্যাফার্মেটিভ, আমার কোশ্চেনটা হবে আর দে। আমি আরেকটা নিয়ম তোমাদের দেখাচ্ছি। কমন জেন্ডার, যদি কোনো স্টেটমেন্টের সাবজেক্ট হিসেবে থাকে কমন জেন্ডার, সেক্ষেত্রে আমাকে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে প্রোনাউন হি। যেমন এ টিচার ইজ টিচিং, এ টিচার এটা হচ্ছে এখানে আমার কমন নাউন, টিচার শিক্ষকও হতে পারে, শিক্ষিকাও হতে পারে। তো এই জাতীয় কমন নাউন যখন থাকবে তখন তাদের পরিবর্তে ব্যবহার করতে হবে হি। তাহলে আমার ট্যাগ কোশ্চেনটা হবে ইজন্ট হি। আমি আরেকটা নিয়ম তোমাদের দেখাচ্ছি। কোনো স্টেটমেন্টে যখন
দুইটা ক্লজ থাকবে, একটা সাবঅর্ডিনেট ক্লজ আর একটা প্রিন্সিপাল ক্লজ। এই জাতীয় দুইটা ক্লজ যখন থাকবে, অর্থাৎ সেন্টেন্সটা যদি হয় কমপ্লেক্স, যেমন ইফ ইউ কাম আই শ্যাল গো, এখানে দুইটা ক্লজ তোমরা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে ইফ ইউ কাম আর একটা হচ্ছে আই শ্যাল গো। তাহলে যেই ক্লজের সামনে কনজাংশন আছে সেটা হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ, আর যেই ক্লজের সামনে কনজাংশন নাই সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তো আমাকে ট্যাগ কোশ্চেনটা তৈরি করতে হবে প্রিন্সিপাল ক্লজের সাপেক্ষে। তাহলে অক্সিলিয়ারি ভার্ব শ্যাল আর সাবজেক্ট হচ্ছে আই, আর স্টেটমেন্টটা যেহেতু অ্যাফার্মেটিভ তাহলে কোশ্চেনটা হবে নেগেটিভ। তোমরা জানো যে শ্যালের সাথে যখন নট যোগ করা হয় তখন এটা হয়ে যায় শ্যান্ট, সুতরাং আমার ট্যাগ কোশ্চেনটা হবে শ্যান্ট আই। আমি আরেকটা নিয়ম তোমাদের দেখাচ্ছি। তোমরা জানো যে ট্যাগ কোশ্চেনে অক্সিলিয়ারি ভার্বের সাথে নট কন্ট্রাক্টেড করা থাকে, কিন্তু অনেক সময় এরকমও হয় যে সাবজেক্টের সাথে অক্সিলিয়ারি ভার্বের একটা কন্ট্রাক্টেড ফর্ম থাকে, যেমন আই কমা ডি, এরকম যদি থাকে তাহলে ডি হচ্ছে হ্যাড, কুড, উড, শুড এগুলির শেষ অক্ষর। তাহলে এই ডিতে কোনটা হবে, হ্যাড হবে না উড হবে? আমি দুইটা সেন্টেন্স লিখছি, যেমন আই ডি গো দেয়ার। আরেকটা সেন্টেন্স লিখি আই কমা ডি গন দেয়ার। তো এরকম যদি থাকে যে সাবজেক্টের সাথে ডি যখন কন্ট্রাক্টেড থাকবে তখন বেস ভার্ব, মেন ভার্বটা আমাকে দেখতে হবে। মেন ভার্বটা যদি থাকে বেস ফর্মে তাহলে এটা ধরে নিতে হবে উড, অর্থাৎ মোডাল ভার্ব। আমরা জানি যে মোডাল ভার্বের পরে সবসময় মেন ভার্বটার বেস ফর্ম হয়, তাহলে এটাকে ধরে নিতে হবে উড। তাহলে আমার ট্যাগ কোশ্চেনটা হবে উডন্ট আই। মেন ভার্বটা যদি থাকে পাস্ট পার্টিসিপল ফর্ম তাহলে এটাকে আমার ধরে নিতে হবে হ্যাড, কারণ হ্যাডের পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, তখন হবে হ্যাডেন্ট আই। তাহলে সাবজেক্টের সাথে ডি কন্ট্রাক্টেড থাকলে কীভাবে ট্যাগ কোশ্চেনটা করতে হবে নিশ্চয়ই তোমরা বুঝেছো। এবার আমি আরেকটা নিয়ম তোমাদের দেখাচ্ছি। এলিপসিস। এলিপসিস মানে অনেক সময় ইনফর্মাল ইংলিশে আমরা এটা ব্যবহার করে থাকি, সেন্টেন্সের কিছু ওয়ার্ড উজ্জ্ব থাকে। উজ্জ্ব যদি থাকে সেই ক্ষেত্রে আমাকে সাবজেক্ট এবং অক্সিলিয়ারি ভার্ব কীভাবে নির্বাচন করতে হবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। যেমন এরকম থাকে অনেক সময়, যেমন ইটস এ নাইস ডে। অনেক সময় সাবজেক্ট এবং অক্সিলিয়ারি ভার্ব ইনফর্মাল ইংলিশে উজ্জ্ব থাকে, সেক্ষেত্রে অনুমান করে নিতে হয় যে আমার সাবজেক্টটা কী হবে, অথবা পূর্ববর্তী সেন্টেন্স থেকে বুঝে নিতে হয় যে সাবজেক্ট এবং অক্সিলিয়ারি ভার্বটা কী হবে। তাহলে এই ক্ষেত্রে আমার ট্যাগ কোশ্চেনটা হবে ইজন্ট ইট। আমি আরেকটা সেন্টেন্স লিখছি, যেমন এরকম হতে পারে ইউ আর মুসলিম। এক্ষেত্রে ইউ আর এটা উজ্জ্ব থাকতে পারে, শুধু থাকতে পারে মুসলিম। তাহলে আমাকে পূর্ববর্তী সেন্টেন্স থেকে বুঝে নিতে হবে যে সাবজেক্ট এবং অক্সিলিয়ারি ভার্বটা কীরকম হবে। তাহলে এক্ষেত্রে হবে আরএনট ইউ। আমি আরেকটা নিয়ম তোমাদের দেখাচ্ছি। যদি কোনো স্টেটমেন্টে সাবজেক্ট হিসাবে থাকে ওয়ান, এটা ট্যাগ কোশ্চেনেও প্রনাউন হিসেবে ওয়ানই ব্যবহৃত হয়, যেমন ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি। তাহলে এটা হবে শুডন্ট ওয়ান। এখানে আমার ওয়ান আছে সাবজেক্ট, আমাকে ট্যাগ কোশ্চেনও সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে ওয়ান। তাহলে ট্যাগ কোশ্চেনটা হবে শুডন্ট ওয়ান। আমি আরেকটা নিয়ম তোমাদের দেখাচ্ছি। স্টেটমেন্টে যদি থাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার, যেমন দেয়ার ইজ এ বুক হেয়ার। ইন্ট্রোডাক্টরি দেয়ার যখন থাকবে তখন এটা ট্যাগ কোশ্চেনের ভিতরেও দেয়ারই হবে। তাহলে আমার কোশ্চেনটা হবে ইজন্ট দেয়ার। আবার অনেক সময় স্টেটমেন্টের মধ্যে থাকে
হ্যাভ টু প্লাস ভার্ব। হ্যাভ টু প্লাস ভার্ব যখন থাকবে তখন কি করতে হবে আমি দেখাচ্ছি। যেমন আই হ্যাভ টু গো দেয়ার। হ্যাভ টু থাকলে এখানে হ্যাভটাকে ধরে নিতে হবে আমার মেন ভার্ব, কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, তাহলে আমাকে ডু ভার্বের হেল্প নিতে হবে। তাহলে ট্যাগ কোশ্চেনটা হবে ডোন্ট আই। এখানে যদি থাকে হ্যাড, আই হ্যাড টু গো দেয়ার, তাহলে হবে ডিডেন্ট আই। যেহেতু এটা পাস্ট ফর্ম তখন আমাকে নিতে হবে ডিড। এখানে যদি থাকে হ্যাজ, যেমন হি হ্যাজ টু গো দেয়ার, তখন হবে ডাজেন্ট হি। এরকম আমি আরেকটা নিয়ম তোমাদের দেখাচ্ছি। যদি থাকে স্টেটমেন্টে ইউজড টু প্লাস ভার্ব, সেক্ষেত্রে কি করতে হবে? যেমন আমি একটা সেন্টেন্স লিখি, হি ইউজড টু ড্রিঙ্ক টি, এটা হচ্ছে আমার স্টেটমেন্ট। তাহলে ইউজ টু এটাকে আমার ধরে নিতে হবে পাস্ট ফর্ম, তাহলে আমাকে অক্সিলিয়ারি ভার্ব নিতে হবে ডিড। তাহলে হবে ডিডন্ট হি। যে তোমার স্টেটমেন্টই অ্যাফার্মেটিভ, তাহলে কোশ্চেনটা হবে নেগেটিভ। আমি আরেকটা নিয়ম তোমাদের দেখাচ্ছি। যদি স্টেটমেন্টের মধ্যে থাকে দিস অথবা দ্যাট, তাহলে এটার প্রনাউন হিসেবে ট্যাগ কোশ্চেনে ব্যবহার করতে হবে ইট। যেমন দিস ইজ এ বুক, স্টেটমেন্টটি অ্যাফার্মেটিভ, দিসের পরিবর্তে ব্যবহার করতে হবে ইট। তাহলে আমার ট্যাগ কোশ্চেনটি হবে ইজন্ট ইট। যদি থাকে দ্যাট ইজ এ বুক, সেক্ষেত্রেও তাই, ইজন্ট ইট। আমি আরেকটা নিয়ম তোমাদের দেখাচ্ছি। যদি থাকে প্লুরাল দিজ এবং দোজ, সেক্ষেত্রে আমাকে ট্যাগ কোশ্চেনে প্রনাউন ব্যবহার করতে হবে দে। যেমন দিজ আর মাই বুকস, তাহলে দিজের পরিবর্তে আমাকে ব্যবহার করতে হবে প্রনাউন দে, আর অক্সিলিয়ারি ভার্ব আর তো দেওয়া আছে, স্টেটমেন্টটি অ্যাফার্মেটিভ, তাহলে কোশ্চেনটা হবে নেগেটিভ, আরেন্ট দে। তো এই হচ্ছে মোটামুটি ট্যাগ কোশ্চেন সম্পর্কে বিস্তারিত আলোচনা। তোমরা প্রথম পর্বে দেখেছো ট্যাগ কোশ্চেন গঠনের বেসিক রুল, কীভাবে ট্যাগ কোশ্চেন গঠন করতে হয়, আরও দেখেছো সেন্টেন্স ভিত্তিক ট্যাগ কোশ্চেন কীভাবে করতে হয়। তো আজ আমরা আলোচনা করার চেষ্টা করলাম কিছু কনফিউজিং ওয়ার্ড যদি স্টেটমেন্টে থাকে, তাহলে আমাকে ট্যাগ কোশ্চেনটা কীভাবে তৈরি করতে হবে। ফাইনালি আই ওয়ান্ট টু টেল ইউ, if you think that my channel is helpful for you, please subscribe my channel, press the like button and stay with my channel. Thank you very much.